প্র্যাকটিস প্রবলেম 14.10 এবং এক্সাম্পল 14.11 এবং প্র্যাকটিস প্রবলেম 14.11। এই 4টা প্রবলেম কিন্তু তোমরা বাসায় করবে, ঠিক আছে? লিখে রাখতেছো? এক্সাম্পল 14. এই যে এক্সাম্পল 14.10 তোমরা প্যাসিভ ফিল্টার থেকে করবে হচ্ছে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি, সেন্টার ফ্রিকোয়েন্সি এগুলো বের করা তো শিখবা, যেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবেও জমা দিয়েছো। তারপরে বিভিন্ন ধরনের ফিল্টারের অ্যাকচুয়াল এবং আইডিয়াল ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ এগুলো তোমরা দেখবা, ঠিক আছে? এছাড়া তোমরা এই যে এক্সাম্পল 14.10 এবং প্র্যাকটিস প্রবলেম 14.10 আর এক্সাম্পল 14.11 এবং প্র্যাকটিস প্রবলেম 14.11 এই 4টা ম্যাথ দেখবে, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছো? এবং এই যে 4টা এক্সাম্পল এবং প্র্যাকটিস প্রবলেম মিলে যে 4টা প্রবলেম বললাম, এর বাইরেও তোমরা এই চ্যাপ্টারের শেষে এক্সারসাইজে যে রিলেটেড প্রবলেমগুলো আছে প্যাসিভ ফিল্টারের, সেই প্রবলেমগুলো পরীক্ষার জন্য দেখবে, ওকে? এবং আমি যে টপিকগুলোর কথা বললাম এই টপিকগুলোর উপর নেক্সট তোমাদের সাথে ক্লাস হচ্ছে আগামী মঙ্গলবারে, ফিজিক্যাল ক্লাস, ওকে? নেক্সট মঙ্গলবারে তোমাদের কুইজ হবে। তোমাদের 2টা কুইজ হয়েছে, থার্ড কুইজ হবে এই প্যাসিভ ফিল্টারের উপর। আমি যে টপিকগুলো বললাম মাত্র এই টপিকগুলোর উপর আগামী মঙ্গলবার 30 তারিখ, ওকে? কুইজ 3। কোশ্চেন ইজ ক্লিয়ার? ওকে, তাহলে কুইজ 3 সিলেবাস হচ্ছে অল প্যাসিভ ফিল্টার, আমি যে টপিকগুলো বললাম, ওকে? লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ ফিল্টারের কার্ভগুলো দেখবা, প্লাস হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, সেন্টার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে সেটা দেখবা। কোনো সার্কিট দিয়ে যদি বলা হয় এই সার্কিটটা কি ধরনের ফিল্টার, ওকে? ফর এক্সাম্পল তোমাকে এই সার্কিটটা দিয়ে বলা হলো যে বলো তো এটা কি ধরনের ফিল্টার। তোমাকে এই সার্কিটটা দিয়ে বলা হলো আমাকে প্রুভ করে দেখাও এটা কি ধরনের ফিল্টার হিসেবে কাজ করবে। এটা আমরা কিভাবে করব বলো তো? উল্টা ভাবে, আমার সার্কিটটাই দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে এই সার্কিটটা কি ফিল্টার হিসেবে কাজ করবে, আমাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাও। কি করবে? প্রসেসটা কি হবে বলো তো কেউ একজন? বলতে পারবে? কোনো একটা সার্কিট দিয়ে যদি বলা হয় এই সার্কিটটা কি ফিল্টার হিসেবে কাজ করবে, সেটা প্রুভ করে ট্রান্সফার দেখাও। ফাংশন বের করতে হবে আগে। প্রথমে ট্রান্সফার ফাংশন বের করতে হবে, ভেরি ফাইন। ট্রান্সফার ফাংশন বের করতে হলে আমাকে কি করতে হবে? আউটপুট বের করতে হবে। আউটপুট বা ইনপুট, হ্যাঁ আউটপুট বের করতে হবে। প্রথমে আউটপুট বের করতে হবে। কোন ডোমেইনে আউটপুট বের করতে হবে? ফ্রিকোয়েন্সি ডোমেইন। ফ্রিকোয়েন্সি ডোমেইনে। দেন সেটার আউটপুট বা ইনপুট রেশিও করে ট্রান্সফার ফাংশন বের করতে হবে সেই সার্কিটের, ওকে? সেকেন্ড স্টেপ। নেক্সট কি 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 করবা? ট্রান্সফার ফাংশন বের করলেই কি আমরা বলতে পারবো যে এটা কি ফিল্টার হিসেবে কাজ করবে এই সার্কিটটা? জিরো আর ইনফিনিটি বসায় দেখতে হবে ওমেগার জায়গায়। ট্রান্সফার ফাংশনে ওমেগার মান, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সির ভ্যালু, একবার 0 এবং একবার ইনফিনিটি বসায় দেখতে হবে কোন কন্ডিশনের মধ্যে পড়ে। দেখো বইয়ে কিন্তু এই কন্ডিশনগুলো টেবিল আকারে দেওয়া আছে, দেখছো কি কেউ? জি স্যার। দেখো এই যে ট্রান্সফার ফাংশনে ওমেগার মান 0 এবং একবার ইনফিনিটি বসে, যদি লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা জানি, কার্ভ থেকেই জানি, এটা মুখস্থ করার কিছু নাই যে 0 ফ্রিকোয়েন্সিতে
লো পাস ফিল্টারের ক্ষেত্রে 1 হয়, ইনফাইনাইটে কত হয়? 0 হয়, তাই না? ওকে, তো যে কন্ডিশনের মধ্যে পড়বে, এই 4টা কন্ডিশনের যে কন্ডিশনের মধ্যে পড়বে, আমরা বলবো যে এই সার্কিটটা এই ফিল্টার হিসেবে কাজ করবে। এবং পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে, তোমরা নোট করে রাখতে পারো। যে কোনো আরএলসি সার্কিট, যে কোনো আরএলসি কম্বিনেশনের সার্কিট দিয়ে বলা হবে যে প্রুভ করে দেখাও যে এই আরএলসি সার্কিটটা কি ফিল্টার হিসেবে কাজ করবে। যে প্রসেসটা আমরা বললাম সেই প্রসেসে করে বলতে হবে যে কন্ডিশনের মধ্যে পড়বে, বলতে হবে এই ফিল্টার হিসেবে কাজ করবে। এই রিলেটেড কিছু প্রবলেম কিন্তু এই চ্যাপ্টারের এক্সারসাইজেও তোমরা পাবে। ঠিক আছে? ক্লিয়ার? কোশ্চেন টাইপ ইজ ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবং বলার পরে যদি বলে যে ঠিক আছে এই ফিল্টার হিসেবে কাজ করবে, ওকে, এই ফিল্টারের এখন কাট অফ ফ্রিকোয়েন্সি বের করে দেখাও। পারবে না? কাট অফ ফ্রিকোয়েন্সি যে প্রসেসে বের করে একই তো প্রসেস। কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার প্রসেস কি কেউ একজন বলো তো? ট্রান্সফার ফাংশন থেকে তো আমরা বলতে পারলাম যে কি ফিল্টার হিসেবে কাজ করে। এরপরে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার প্রসেস কিন্তু সেম, যে ফিল্টারই হোক না কেন কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার প্রসেস হচ্ছে ট্রান্সফার ফাংশনে কি নিব বলো তো? মডুলাস নিব। স্যার মডুলাস Transfer function 1/√2 দিয়ে স্যার ইয়ে করব। স্যার ওই এইটুকু একটু ক্যালকুলেশনটা যদি একটু দেখায় দিতেন, এই জায়গায় একটু প্রবলেম ছিল। কোনটা কোনটা? এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার যে প্রসেসটা মডুলাস নিয়ে, এটা একটু যদি একটু দেখায় দেন। যেমন দেখো এই সার্কিটটার, এটা তো আমরা ক্লাসে দেখাইছি এবং তোমরা মানে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টও সাবমিট করেছো কাট অফ ফ্রিকোয়েন্সি বের করে। ওটা কি বুঝতে করেছো না না বুঝে করেছো? স্যার কিছুটা বুঝে করছি, কিছুটা মিলাই আচ্ছা, দিছি, এরকম ছিল। ধরো এই সার্কিটের ট্রান্সফার ফাংশন এরা বের করছে। ট্রান্সফার ফাংশন বের করার প্রসেসে আমি আর না গেলাম। এই সার্কিট সলভ করে আউটপুট বের করে, আউটপুট ইনপুটের রেশিও বের করে দেখা যাচ্ছে যে এটা এই সার্কিটের ট্রান্সফার ফাংশন হচ্ছে কত? আর ডিভাইডেড বাই আর প্লাস জে ওমেগা এল মাইনাস 1/জে ওমেগা সি। এটা যদি আমরা মডুলাস নেই, মডুলাস মানে কি? মডুলাস হচ্ছে এই যে এই নাম্বারটা, এটা কি কমপ্লেক্স নাম্বার না? আর ডিভাইডেড বাই আর প্লাস জে ওমেগা। এই কমপ্লেক্স নাম্বার দেখেই তো আমরা মডুলাস নিচ্ছি। আমরা জানি যে যদি এই ফরম্যাটে কোনো কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে তার মডুলাস কত? এটার মডুলাস কত হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার স্যার। বি স্কয়ার। ওকে, আমরা কি করব কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার সময়? এই যে এইখানে দেওয়া আছে, এই যে দেখো এই সার্কিটটার, এটা কি সার্কিট? লো পাস ফিল্টার সার্কিট। এই সার্কিটের ট্রান্সফার ফাংশন বের হয়েছে কত? এইটা। এখন এইটা থেকে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার সময় কি করতে হবে? এইটার মডুলাস ইকুয়াল কত করতে হবে? 1/√2। এইটার মডুলাস ইকুয়াল দেখো এটা না, দেখো তো জি স্যার। 1 এর মডুলাস কত? স্যার 1 এর মডুলাস স্যার 1। 1 প্লাস জে ওমেগা আর সি, এটার মডুলাস কত? স্যার √1 √1 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার প্লাস আর স্কয়ার আর সি স্কয়ার স্কয়ার। সি স্কয়ার। এখন বলো তো এই যে এই লাইন থেকেই কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার সময় এই লাইন লিখছে। এখন এই ওমেগাটা ওমেগা সি লিখলো কেন? এটার কথা আমি বলছিলাম। যেহেতু স্যার আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতেছি স্যার, এখানে তো স্যার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতেছি, কারণ এই 1/√2 এইচ এর মান 1/√2 কোন কোন পয়েন্টে বলো তো? এইচ এর মান 1/√2 বা 0.707 কোন পয়েন্টে, কত ফ্রিকোয়েন্সিতে? কাট অফ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিতে। স্যার। ওমেগা সিতে। তার মানে যখনই আমরা এইচ এর মান কত লিখবো? 1/√2 লিখবো, তখনই
আমরা বলতে পারবো এই ওমেগাটা আসলে কোন ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি। জি স্যার, এই কারণে এই ইকুয়াল আমরা যখনই 1/√2 লিখছি তখনই ওমেগাটা রিপ্লেস করে আমরা কি লিখছি, ওমেগা সি। ওমেগা সি লিখছি। কারণ এই যে কার্ভ থেকে কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখো এইচ এর মান 0.707 বা 1/√2, সেই পয়েন্টে ওমেগার ভ্যালু হচ্ছে ওমেগা সি, কাট অফ ফ্রিকোয়েন্সির ডেফিনেশনই তাই। ওকে, সেই কারণে আমরা এই পয়েন্টে এসে যখনই এইচ এর মান, মডুলাস অফ এইচ এর মান 1/√2 লিখছি, তখনই কিন্তু ওমেগা ইকুয়াল ওমেগা সি লিখছি। এখন এই ইকুয়েশনটা সলভ করে আমরা দেখতে পাচ্ছি ওমেগা সির মান হচ্ছে 1/RC। ওকে, এই সেম প্রসেসে আমরা লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ, সেটা প্যাসিভ ফিল্টারের ক্ষেত্রে হতে পারে, অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রেও হতে পারে, আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করব। ওকে, এনি কোশ্চেন? নো স্যার। ওকে, আমরা এখন আজকে একটু তাহলে আমার মনে হয় কুইজ 3 আমরা কি সিলেবাসের উপর নিব এটা আমাদের সবার ক্লিয়ার। এটা সবার সাথে শেয়ার করে দিবা তোমরা 30 তারিখ। ওকে, অল প্যাসিভ ফিল্টার, সমস্ত সার্কিট, ইকুয়েশন ডেরিভেশন প্লাস রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম, অল প্যাসিভ ফিল্টার। ওকে, এটা নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন নাই। আমরা একটু অ্যাক্টিভ ফিল্টারের দিকে যাব। আমরা বলছিলাম যে প্যাসিভ ফিল্টার এবং অ্যাক্টিভ ফিল্টারের মধ্যে পার্থক্য কি। অ্যাক্টিভ ফিল্টারও কিন্তু ফিল্টারিং করে, প্যাসিভ ফিল্টারও ফিল্টারিং করে, বাট অ্যাক্টিভ ফিল্টারগুলো ফিল্টারিং করার পাশাপাশি অ্যাম্প্লিফিকেশন করতে পারে, অ্যাম্প্লিফাই করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে সর্বোচ্চ এইচ এর মান, আউটপুটের মান, আউটপুট ইনপুটের রেশিও ম্যাক্সিমাম কত? 1। দ্যাট মিনস আউটপুট সর্বোচ্চ হতে পারে ইনপুটের সমান। তাহলে এটা তো আর অ্যাম্প্লিফাই করার ক্ষমতা নাই। বাট অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে আমাদের কার্ভগুলোতে আমরা দেখতে পাবো যে আমাদের, যেমন এটা যদি আমাদের হয়, বলতো এটা কি, কোন ফিল্টারের কার্ভ ড্র করলাম, হাই পাস না লো পাস? লো পাস। লো পাস, লো পাস। এটা হচ্ছে যদি আমাদের ওমেগা সি হয়, তাহলে এই পয়েন্টে যদি প্যাসিভ ফিল্টার হতো তাহলে ম্যাক্সিমাম এইচ কত হইতো? 1। বাট যদি অ্যাক্টিভ ফিল্টার হয় তাহলে এই এইচ এর মান 1 না হয়ে কত হবে জানো? এখানে কেটা কি? কেটা হচ্ছে এই অ্যাক্টিভ ফিল্টারের গেইন। ওকে, গেইন। ঠিক আছে, তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের ইয়া কত, এইচ এর মান কত? আমরা যখন ম্যাক্সিমাম যখন 1, তখন যদি 1/√2 হয়, তখন ম্যাক্সিমাম যখন কে, তখন কাট অফ ফ্রিকোয়েন্সিতে ভ্যালু কত হবে বলো তো? k/√2। এগুলো আমরা আলোচনা করছিলাম, k/√2। তার মানে আমরা যখন প্যাসিভ ফিল্টারের ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করছি, তখন মডুলাস অফ এইচ এর মান কত ধরছি? 1/√2। আর অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে যখন কাট অফ ফ্রিকোয়েন্সি বের করব, তখন মডুলাস অফ এইচ এর মান কত ধরবো? k/√2। ওকে, k/√2, তাই না? কারণ ম্যাক্সিমাম ভ্যালুর 1/√2 মানে 70.7%। ওকে, এখন আসো যে অ্যাক্টিভ ফিল্টার গুলো কেমন হয়। এই যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, দিস সার্কিট ইজ দ্য জেনারেলাইজড সার্কিট অফ অ্যাক্টিভ ফিল্টার, অল অ্যাক্টিভ ফিল্টার। এই সার্কিটটা হচ্ছে সমস্ত অ্যাক্টিভ ফিল্টারের জেনারেলাইজ সার্কিট। এই সার্কিটকে আমরা দেখাইছিলাম ক্লাসে, কারো ক্লাস খাতা কি আছে? না স্যার, এটা দেখানো হয়নি স্যার। ওকে, এই সার্কিটটা হচ্ছে জেনারেলাইজ সার্কিট ফর অল অ্যাক্টিভ ফিল্টার। এই সার্কিটটা কিন্তু আমাদের খুবই পরিচিত একটা সার্কিট অপ এর।
এবং খুব সিম্পল একটা সার্কিট অপএমের। এর থেকেও আমরা অপএমের অনেক কঠিন কঠিন সার্কিট করছি। এটা নর্মাল একটা অপএম ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এবং এটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টও করছি। বলতো এটার আউটপুট কত এই সার্কিটের? স্যার এই নেগেটিভ সার্কিট আউটপুট নেগেটিভ এবং এই আউটপুটটা ভ্যালু কত আমরা জানি এটা। জি স্যার এখানে কি ছিল আগে যখন করছিলাম তখন এখানে কি ছিল? আরএফ স্যার আর রেজিস্টার আর এখানে কি ছিল? স্যার আর1 আর আই ছিল আরআই এবং আমাদের আউটপুট কি বেরিয়েছিল? মাইনাস আর আরএফ এফ বাই আর1 ভি1 আর ওয়ান বা আর আই আমরা যাই বলি না কেন ইন্টু ভি1 ভিআই। ভিআই ওকে, ভিআই এটা হচ্ছে এই সার্কিটের আউটপুট। কিন্তু এইখানে দেখো ফিল্টারের ক্ষেত্রে এখানে কি আর আরএফ আছে নাকি কি আছে? জেডএফ আছে। স্যার জেডএফ স্যার আর আর এর জায়গায় কি আছে? স্যার জেডআই জেড আই। আর আর জেড এর সাথে পার্থক্য কি? আর এর এককও ওহম, জেড এর এককও কিন্তু ওহম। বাট আর হচ্ছে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স বা আর ক্যাপাসিট্যান্স। জেড হচ্ছে ইম্পিডেন্স। দ্যাট মিনস জেড এর মধ্যে কি থাকতে পারে? রেজিস্টর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে অথবা ক্যাপাসিটর থাকতে পারে। তাহলে এটার আউটপুট বর্তমানে কি আর আমরা আরএফ বাই আরআই লিখতে পারবো? না স্যার কি লিখতে হবে? স্যার জেডএফ বাই জেডআই জেডএফ বাই জেডআই। ভেরি গুড। জেডএফ বাই জেডআই। বলো তো গেইন কত এটার? গেইন কত? ইনপুট যদি ভিআই হয় আর আউটপুট যদি জেডএফ বাই জেডআই ভিআই হয় তাহলে গেইন কত? ZF by ZI. জেডএফ বাই জেডআই। এবং আমরা কি বলছিলাম? কেটা কি? কেটা কি? কেটা হচ্ছে কি? কেটা হলো স্যার গেইন স্যার গেইন। তাহলে এই ক্ষেত্রে কে এর মান কত বলো তো? ZF by ZI. স্যার জেডএফ বাই জেআই জেডএফ বাই জেডআই আই। ওকে, আচ্ছা কে এর মান শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করবে না। কে এর মান আমরা ডেফিনেশনে আসতেছি। এখানে মাইনাসটা কি হবে না স্যার কে এর মান আসলে গেইনটা কি? গেইনটা হচ্ছে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমরা মাইনাস দিতেও পারি, নাও দিতে পারি। আসলে আমরা কেটাকে কি বলতেছি? কেটা হচ্ছে মডুলাস অফ এইচ। কেটা হচ্ছে মডুলাস অফ এইচ। ওকে, এই কারণে আমরা মাইনাসটা দিতেও পারি, নাও পারি, তাই না? গেইনটা কি? গেইনটা হচ্ছে একটা জিনিস কত গুণ বর্ধিত হতে পারে। তো এখানে মাইনাস বলাটা আম, আর না বলা একই কথা, তাই না? জি স্যার ঠিক আছে। তো এই সার্কিটের আউটপুট আমাদের জানা এবং এই সার্কিটটাই কিন্তু অ্যাক্টিভ ফিল্টার হিসেবে কাজ করবে। কিন্তু তাহলে এই সার্কিটে কি সমস্ত অ্যাক্টিভ ফিল্টার? অ্যাক্টিভ ফিল্টার তো অনেক ধরনের আছে। লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার। হ্যাঁ, এই জেডএফ এর জায়গায় কি ধরনের এলিমেন্ট থাকবে বা জেড আই এর জায়গায় কি ধরনের এলিমেন্ট থাকবে তার উপর ডিপেন্ড করবে এই সার্কিটটা কি ফিল্টার হিসেবে কাজ করবে। ঠিক আছে, এখানে দেখো একটা সার্কিট দেখানো আছে। এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে পার্থক্য কি বলতো? উপরের যে জেনারেলাইজ সার্কিট আর নিচের এই সার্কিটটা হচ্ছে অ্যাক্টিভ কি ফিল্টার? Low pass filter. লো পাস ফিল্টার। এই উপরের যে সার্কিটটা সেটা হচ্ছে জেনারেলাইজ ফিল্টারের সার্কিট, অ্যাক্টিভ ফিল্টারের সার্কিট। আর নিচের এই সার্কিটটা হচ্ছে লো পাস ফিল্টারের সার্কিট। উপরেরটার সাথে এটা পার্থক্য কি বলতো? জেড আই এর জায়গায় কি আছে বলতো? আর1 আরআই স্যার আই আছে। আর জেড এফ এর জায়গায় কি আছে? স্যার একটা রেজিস্টর আর একটা ক্যাপাসিটর কি অবস্থায় আছে? প্যারালাল অবস্থায় স্যার প্যারালাল কম্বিনেশন আছে। তার মানে যখন এই জেড এফ এর জায়গায় একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর প্যারালাল কম্বিনেশনে থাকবে এবং জেড আই এর জায়গায় একটা রেজিস্টর সিরিজে থাকবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ লো পাস ফিল্টার হিসেবে কাজ করবে। এখন কথা হচ্ছে ফার্স্ট অর্ডার কেন বলতেছি? তোমাদেরকে এটার অ্যান্সার আমি দিয়েছিলাম। আমরা যখন তোমরা খেয়াল করে দেখো, তোমরা যখন এই ব্যান্ড পাস বা ব্যান্ড স্টপ ফিল্টারের ইকুয়েশন ডিরাইভ করেছো, এই যে এখানে ব্যান্ড স্টপ ফিল্টার
ব্যান্ড পাস ফিল্টার এগুলোর যখন ইকুয়েশন ডিরাইভ করছো, তখন সেই ইকুয়েশন গুলো যখন সলভ করছো, তোমরা যদি একটু অ্যাসাইনমেন্টটার দিকে খেয়াল করো, ওই ইকুয়েশন গুলো কত ডিগ্রি, কত অর্ডারের ইকুয়েশন ছিল মনে পড়ে? ওগুলো কয়টা সলিউশন বের হয়েছিল? আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র বসাইছিলাম, সেকেন্ড অর্ডার ছিল। সেকেন্ড অর্ডারের ইকুয়েশন ছিল। তোমরা যখন ব্যান্ড পাস করছো সেক্ষেত্রেও সেকেন্ড অর্ডার ইকুয়েশন ছিল, যখন ব্যান্ড স্টপ করছো তখনও সেকেন্ড অর্ডার ইকুয়েশন ছিল, মনে পড়ে? ওমেগা স্কয়ার আসছিল, তখন তোমরা কি কি বসাইছিলে, কিভাবে সলভ করছো? দ্বিঘাত সমীকরণের যে আমরা একটা বিখ্যাত সূত্র জানি, সেই ছোটবেলা থেকে পড়তেছি, তাই না? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস, তাই না? ওকে, দুইটা সলিউশন, তাই না? তার মানে আবার দেখো, এইখানে যখন হাই পাস এবং লো পাস ফিল্টারের ইকুয়েশন ডিরাইভ করছো, তখন কি এগুলো কি সেকেন্ড অর্ডার ইকুয়েশন? এগুলো ফার্স্ট অর্ডার। এটা কিন্তু ফার্স্ট অর্ডার ইকুয়েশন। কেন? কারণ আমরা জানি যে কোনো একটা সার্কিটে যদি একের অধিক ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকে, তাহলে সেই সার্কিটের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেটা ওই যতগুলো নাম্বার অফ ইন্ডাক্টর বা নাম্বার অফ ক্যাপাসিটরের সমান পরিমাণ অর্ডার কিন্তু হয়। ওকে, তোমরা তোমরা যখন লিনিয়ার সার্কিট করছো তখন এটা দেখার কথা। ওকে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা করছো না? ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোন একটা আরএলসি সার্কিটে যদি তিনটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টর থাকে, তাহলে ওই সার্কিটের ইকুয়েশন কত অর্ডারের হবে বলো তো? সেকেন্ড অর্ডার। নো, তিনটা ক্যাপাসিটর আর আর একটা ইন্ডাক্টর। টোটাল নাম্বার অফ ইন্ডাক্টর ক্যাপাসিটরের সংখ্যা কত? 4 তাহলে ওই সার্কিট সলভ করে দেখবা ওই সার্কিটের ইকুয়েশন হবে ফোর্থ অর্ডার। ওকে, ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসবে। একইভাবে কোনো একটা সার্কিটে যদি দুইটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর থাকে, তাহলে ওই সার্কিটের নাম্বার অফ ইন্ডাক্টর ক্যাপাসিটরের সংখ্যা কত? 3, থার্ড অর্ডার ইকুয়েশন চলে আসবে। এইসব সার্কিটে কয়টা এই লো ব্যান্ড পাস ব্যান্ড স্টপ ফিল্টার যে দেখছো, কয়টা নাম্বার অফ টোটাল এলসি? এই কারণে সেকেন্ড অর্ডার ইকুয়েশন আসছে। ওকে, এখন দেখো আমরা যে অ্যাক্টিভ ফিল্টার এটা বলতেছি, এই অ্যাক্টিভ ফিল্টারের এইখানে টোটাল নাম্বার অফ ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের সংখ্যা কত? একটা স্যার, একটা। ওকে, একটা। তার মানে এর যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এবং এটার সলিউশন কয়টা হবে? স্যার ফার্স্ট অর্ডার স্যার, একটাই হবে স্যার, ফার্স্ট অর্ডার হবে। ওকে, এই কারণে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার লো পাস সার্কিট। ওকে, ফার্স্ট অর্ডার সার্কিট। তোমাদের আলেকজান্ডারের বইয়ের বিভিন্ন চ্যাপ্টারে ক্যাপাসিটর ইন্ডাক্টরের যে চ্যাপ্টার গুলো আছে, ক্যাপাসিটর ইন্ডাক্টরের চ্যাপ্টার গুলো, ওইখানে তোমরা দেখবা যে অনেক সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে, থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে। মূলত তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, বিভিন্ন অর্ডারের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের ম্যাথের কোর্সে পড়ানো হয়েছে, ওইটার উদ্দেশ্যই ছিল যে আমাদের সার্কিট গুলো যখন থার্ড অর্ডার, সেকেন্ড অর্ডার বা ফোর্থ অর্ডার বা হায়ার অর্ডার হবে, তখন সেই ইকুয়েশন গুলো যেন আমরা সলভ করতে পারি। একটা সার্কিট কখন হায়ার অর্ডার হবে? তাহলে তোমাকে যদি কোথাও কোশ্চেন করা হয় একটা সার্কিট কখন হায়ার অর্ডার হবে, অনেকগুলো ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকবে। ইন্ডাক্টর ক্যাপাসিটরের উপর, নাম্বার অফ ইন্ডাক্টর ক্যাপাসিটরের উপর ডিপেন্ড করবে। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাবো যে এই নাম্বার অফ ইন্ডাক্টর বা নাম্বার অফ ক্যাপাসিটরের সংখ্যা 1। এই কারণে এগুলো সলিউশন হবে, সলিউশন করেও দেখবা যে একটাই সলিউশন বের হচ্ছে এবং ইকুয়েশনও খুব ফার্স্ট অর্ডার ইকুয়েশন এবং এটার সলিউশনও একটা। সো এগুলোকে আমরা বলতেছি যে ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার। ওকে, এখন আসো যে এই সার্কিটটা যে লো পাস ফিল্টার হিসেবে কাজ করবে, এটা আমরা একটু প্রুভ করে দেখতে চাই। প্রুভ করার ওয়ে কি? ওই যে আমি কিছুক্ষণ আগে যে বললাম, কোনো একটা সার্কিট দিয়ে যদি বলা হয় এই সার্কিটটা কি ফিল্টার হিসেবে কাজ করবে, এটার ওই যে প্রুভ করার ওয়ে আমাদেরকে একজন বললো, কে ফাতেমা নাকে বললো। ওকে,
কি প্রথমে সেই সার্কিটের আউটপুট বের করব, অবশ্যই কোন ডোমেইনে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে। আউটপুট ইনপুটের রেশিও বের করে, দ্যাট মিনস আমরা এইচ এর মান বের করব, এইচ এর মডুলাস এইচ এর মান বের করে সেখানে আমরা 0 আর ইনফিনিটি বসাবো। এই একই প্রসেস আমরা এখানে করব। এই সার্কিটের আউটপুট বের করতে পারবে তোমরা? আউটপুট স্যার মাইনাস জেড এফ বাই জেড আই। ওকে, আউটপুট হচ্ছে মাইনাস জেড এফ বাই জেড আই ইন্টু ভিআই। এখন কথা হচ্ছে জেড এফ এর মান কত? জেড এফ এর মান কত? স্যার এটা আর এফ এর সঙ্গে স্যার স্যার সি1 তো স্যার সিএফ তো স্যার প্যারালালি আছে স্যার, এটাকে প্যারালাল করে নিতে হবে। এখন সিএফ কি প্যারালাল করা যাবে নাকি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে হবে? না স্যার, সিএফ জি ওমেগা সিএফ নিতে হবে স্যার 1 বাই সিএফ ইকুয়াল 1 বাই জি ওমেগা সিএফ। বাই ওমেগা ওমেগা সিএফ। এটার সাথে এই আরএফ কি হবে? স্যার প্যারালাল হবে স্যার। প্যারালাল হবে। প্যারালাল করার পরে যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে কিসের মান? স্যার জেড-এফ এর মান। আর জেড এর মান কত বলো তো? আড়াই। আই জেড এর মান কিছুই করার দরকার নাই, আড়াই। ওকে, এই যে দেখো জেড এর মান কত, এরা এখানে করেই দিছে আড়াই। আমাদের তো ইকুয়েশন তো আমাদের জানা, জেড এফ বাই জেড আই, তাই না? আর জেড এফ এর মান কত? এই আর এফ এর সাথে 1 বাই জে ওমেগা সি এফ প্যারালাল করছে। প্যারালাল করে কত হয়েছে? এটা হবে না? দেখো তোমরা নিজেরা খাতা করে দেখো, এটাই হবে। এরপরে আউটপুটে জেড এফ বাই জেড আই এর যে রেশিও, জেড এফ বাই জেড আই এর সাথে যদি ভিআই গুণন থাকতো তাহলে সেটাকে আমরা কি বলতাম? আউটপুট বলতাম। আর শুধু জেড এফ বাই জেড আই এটা কি? ট্রান্সফার ফাংশন না? ট্রান্সফার ফাংশন স্যার। ট্রান্সফার ফাংশন। তাহলে এটা ট্রান্সফার ফাংশন ইকুয়াল কত? মাইনাস জেড এফ বাই জেড আই। তোমরা এখনই করে দেখো খাতায় যে এটা ট্রান্সফার ফাংশন কত আসে। এইটা আসবে। এটা ট্রান্সফার ফাংশন কত আসবে? এটা আসবে। সবাই কিন্তু খাতা কলম নিবে। ওকে, এখন এই ট্রান্সফার ফাংশন দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা কি ফিল্টার? এখানে স্যার ওমেগার মান 0 এবং ইনফিনিটি বসাইতে হবে স্যার। এখানে ওমেগার মান যদি 0 বসাই তাহলে এটা ভ্যালু কত আসবে বলো তো? ওমেগার মান যদি 0 বসাই এই ইকুয়েশনে, এটা ভ্যালু কত আসবে? আরএফ বাই আড়াই। আরএফ বাই আর। বাট প্যাসিভ ফিল্টারের ক্ষেত্রে শর্ত কি ছিল? যে লো পাস ফিল্টার হইতে হলে ওমেগার মান 0 তে আমার এইচ এর মান কত হবে? স্যার 0-1 স্যার। কি হবে স্যার, কে? 0 তে হবে হচ্ছে 1। বাট এই ক্ষেত্রে কত আসলো? 1 আসছে? না স্যার এটা আরএফ বাই আর1 আসছে স্যার। আরএফ বাই আর আসছে। কিন্তু আমরা কিন্তু জানি শর্ত হচ্ছে অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে শর্ত কিন্তু আর 1 না। অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে শর্ত কি? কে হইতে হবে। কে স্যার? অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে শর্ত হচ্ছে 0 ফ্রিকোয়েন্সিতে কে, যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু বের হবে সেটাকে আমরা কি বলতেছি? এই যে দেখো 0 ফ্রিকোয়েন্সিতে একটা কনস্ট্যান্ট ভ্যালু বের হবে, সেই ভ্যালুটাকে আমরা কি বলতেছি? স্যার কে স্যার? কে। কে কে? কে। তার মানে 0 ফ্রিকোয়েন্সি ওমেগার মান 0 বসায় যে কনস্ট্যান্ট ভ্যালুটা বের হয়েছে সেটার মান কত? মাইনাস আর এফ বাই আর আই। তার মানে আমরা কিন্তু কে এর মান পেয়ে গেছি। এখন বাট ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে কত? ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে কত হবে বলো তো? 0 স্যার। 0 হবে। এই ইকুয়েশনে ইনফিনিটি বসায় দেখো তো 0 হয় কিনা? জি স্যার, 0 হয়। 0 হয় না? জি স্যার। ওকে, নিচে তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটের ট্রান্সফার ফাংশন বের করে আমরা দেখতে পাচ্ছি যে 0 ফ্রিকোয়েন্সিতে এইচ এর মান হচ্ছে আর এফ বাই আর আই, আর ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে এইচ এর মান কত? স্যার 0। 0। তার মানে বুঝতে পারতেছি যে এই সার্কিটটা অবশ্যই কি ফিল্টার হিসেবে কাজ করবে? লো পাস ফিল্টার। স্যার লো পাস। লো পাস ফিল্টার হিসেবে কাজ করবে। এবং এই সার্কিটের গেইন কত? ওই যে 0 ফ্রিকোয়েন্সিতে আমরা যে ভ্যালুটা পাইলাম সেটাই হচ্ছে সার্কিটের গেইন। এটাকে বলা হচ্ছে ডিসি গেইন বা লো ফ্রিকোয়েন্সি গেইন। গেইন কত? মাইনাস আর এফ বাই আর আই। ওকে, এই সার্কিটের গেইন হচ্ছে মাইনাস আর এফ বাই আর আই। কেন ডিসি গেইন বলা হচ্ছে?
কারণ জিরো ফ্রিকোয়েন্সি দিছে জিরো ফ্রিকোয়েন্সি, জিরো ফ্রিকোয়েন্সির আরেক নামই হচ্ছে ডিসি, তাই না? আমরা যেটাকে ডিসি বলে রাখি সেটাই হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি সিগন্যাল বা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। ওকে, স্যার যদি ফ্রিকোয়েন্সি জিরো না হয়, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি স্যার যদি জিরো না হয়, জিরো না হয় বলতে আহ, যেমন স্যার ডিসি গেইন বলতেছি আমরা, তাহলে স্যার এটা কি তাহলে যদি স্পেসিফিক ডিসি বলে দিই তাহলে কি এসি গেইনও সম্ভব স্যার? এটা বলতেছি। হ্যাঁ, আমরা জিরো ফ্রিকোয়েন্সি বসায় বের করতেছি তো, ওই কারণে এটার নাম ডিসি গেইন দিছে। ওকে, ও আচ্ছা। আমরা একদম তো স্পেসিফিক ফ্রিকোয়েন্সি বসাই করতেছি, জিরো জিরো হবে না কেন? আমি তো জিরো ধরেই করতেছি, তাই না? এখানে তো স্যার আর দুইটা মানেই শুধু স্যার, জিরো এবং ইনফিনিটি। হ্যাঁ, দুইটাই তো আমার স্পেসিফিক, আমি তো দুইটা দিয়েই টেস্ট করব, আমি একটা পিওর ডিসি সিগন্যাল দিয়ে টেস্ট করব, তাই না? আচ্ছা, বাজার থেকে একটা ব্যাটারি কিনে নিয়ে আসলে তার ফ্রিকোয়েন্সি তো অবশ্যই কত? জিরো। জিরো। এখানে তো জিরো না হওয়ার কোনো সুযোগই নেই। ওকে, আচ্ছা, তো এখন আসো যে তাহলে এটা প্রুফ হইলো যে এটা হচ্ছে অ্যাক্টিভ লো পাস ফিল্টার, এবং এটার কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করব তাহলে? এই যে এইচটা আমরা বের করছি, মাইনাস আর এফ বাই আর আই, 1/1 প্লাস জে ওমেগা সি এফ আর এফ, এটার কি নিতে হবে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে গেলে? মডুলাস। মডুলাস নিতে হবে। এইটার মডুলাস নিতে পারবে না? পারবা। এইটার মডুলাস ইকুয়াল আমরা কি লিখবো? কে বাই রুট টু। কে বাই রুট টু। এইটার মডুলাস ইকুয়াল কিন্তু 1/√2 না, কে বাই রুট টু। আর কে এর মান তো আমরা অলরেডি জানি, কে এর মান কত? আর এফ বাই আড়াই। আর আই। তার মানে ওমেগা সির ভ্যালু বের করতে হলে আমার এই এইচ এর মডুলাস নিতে হবে। মডুলাস নিয়ে আর এফ বাই আর আই ডিভাইডেড বাই √2 যদি এটা হয়, তাহলে ওমেগার যে ভ্যালু বের হবে সেটাই হচ্ছে এই কাট অফ ফ্রিকোয়েন্সি। আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করে দেখো যে কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 1/RF CF। কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/RF CF। ওকে, একইভাবে আমরা যদি এই সার্কিটটার ক্ষেত্রে বলতে চাই যে প্রুভ করতে চাই যে এই সার্কিটটা কি ফিল্টার হিসেবে কাজ করবে, ইজ ইট পসিবল? জি স্যার। এইখানে বলো তো জেড আই এর ভ্যালু কত, এটারও আউটপুট কত বলো তো? স্যার এটারও আউটপুট সেম স্যার। জেড এফ বাই জেড আই, বাট এখানে জেড এফ এর ভ্যালু কত? আর স্যার জেড এর মান স্যার আরএফ স্যার। জেড আই এর ভ্যালু কত? আড়াই আর সিআই। স্যার আরআই CI প্লাস বা সি। XC, আসলে সিআই না এক্সসি। ওকে, কারণ সিআইটাকে তো এক্সসি তে কনভার্ট করে নিতে হবে, ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে হবে স্যার। জি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে হবে। এরপরে যে এটা করে তোমরা দেখতে পাবে যে ট্রান্সফার ফাংশন তো এই আগের মতোই। এই ট্রান্সফার ফাংশনে যদি আমরা ওমেগার মান 0 বসাই, দেখো তো এই ট্রান্সফার ফাংশনে ওমেগার মান 0 বসাইলে কত হবে? স্যার জিরো। 0। ইনফিনিটি বসাইলে কত হবে? স্যার 1। নো, ওইটা আমি বলছিলাম ইনফিনিটি বসানোর সময় কিন্তু একটু খেয়াল করতে হবে, জিরো হবে এই স্যার। ইকুয়েশনে মূল ইকুয়েশনে বসাইতে হবে। জিরো হবে। না, 0 বসাইলে 0 হচ্ছে, ইনফিনিটি বসালে তো জিরো। ও ইনফিনিটি বসালে কি 0 হচ্ছে? এই যে এই ইকুয়েশনে বসাইতে হবে, এটাতে বসালেই প্যাচ লেগে যাবে। আনডিফাইন্ড, স্যার আরএফ বাই আর আই স্যার আরএফ বাই আর আই মাইনাস। এখানেও মাইনাস আর এফ বাই আর আই। তার মানে দেখতে পাচ্ছি যে এই সার্কিটের ক্ষেত্রে জিরো ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার ফাংশন কত? স্যার জিরো। 0। আর ইনফাইনাইট ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার ফাংশন কত? স্যার মাইনাস আরএফ বাই আরআই। মাইনাস আর এফ বাই আর আই। দ্যাট মিনস হাই পাস ফিল্টারের ক্ষেত্রে কে এর মান কত? আগে যে স্যার আমরা ধরলাম স্যার জিরো ফ্রিকোয়েন্সিতে যেটা আসলো মান সেটাকে আমরা এইটা হচ্ছে আমাদের হাই পাস ফিল্টারের কার্ভ না? জি স্যার। জিরো ফ্রিকোয়েন্সিতে কত আসতে হবে? 0। আর ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে কত আসতে হবে? স্যার এই পয়েন্টটা কত হবে? স্যার কে। কে।
তার মানে এই কেটা হচ্ছে কত ফ্রিকোয়েন্সিতে? হাই পাস ফিল্টারের ক্ষেত্রে স্যার ইনফাইনাইট। ইনফাইনাইট। এই কারণে এই কে এর নাম হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি গেইন। ভেরি হাই ফ্রিকোয়েন্সি গেইন। লো পাস ফিল্টারের ক্ষেত্রে কে নাম কি ছিল? ডিসি গেইন। লো ফ্রিকোয়েন্সি গেইন বা DC ডিসি gain। গেইন। আর হাই পাস ফিল্টারের ক্ষেত্রে এই কে এর নাম কি? ফ্রিকোয়েন্সি ভেরি হাই হাই ফ্রিকোয়েন্সি গেইন। গেইন। কারণ এই ক্ষেত্রে কেটা হচ্ছে কত ফ্রিকোয়েন্সি থেকে? ইনফিনিটি স্যার স্যার। ইনফাইনাইট। ওকে, তাহলে এই ক্ষেত্রে তার মানে লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গেইন হচ্ছে -RF/RI। হাই পাস ফিল্টারের ক্ষেত্রেও গেইন কত? ওই একই, RF/RI। ওই -RF/RI। এখন কথা হচ্ছে যে এটার কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে? ওই একই প্রসেসে আমরা কি করব, এই এইচ যেটা আছে সেটার মডুলাস নিব, এরপর মডুলাস অফ এইচ ইকুয়াল 1/√2 RF/RI। সেখানে ওমেগার যে ভ্যালুটা বের হবে সেটাই হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সিতে কর্নার ফ্রিকোয়েন্সিও বলা হয়। ওকে, দেখবা যে বইয়ে কাট অফ ফ্রিকোয়েন্সিকে কর্নার ফ্রিকোয়েন্সি নামেও প্রকাশ করছে। ওকে, কাট অফ ফ্রিকোয়েন্সির আর একটা নাম হচ্ছে কর্নার ফ্রিকোয়েন্সি। ওকে, বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে আমরা দেখলাম যে কিভাবে অ্যাক্টিভ ফিল্টারের গুলোকে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে আমরা অ্যাক্টিভ ফিল্টার গুলোর আউটপুট বের করতে পারি, কিভাবে অ্যাক্টিভ ফিল্টারের ট্রান্সফার ফাংশন বের করতে পারি, কিভাবে অ্যাক্টিভ ফিল্টার গুলোকে আমরা ডিফাইন করতে পারি যে এটা কি ধরনের ফিল্টার। ওকে, বা কাট অফ ফ্রিকোয়েন্সি বা কর্নার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে পারি, বা অ্যাক্টিভ ফিল্টারের গেইন কিভাবে বের করতে পারি। ওকে, লো পাস অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে গেইন কোনটা? গেইন হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সিতে গেইন। আর হাই পাস অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে গেইন হচ্ছে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সিতে গেইন, তাই না? ওকে, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাট অফ ফ্রিকোয়েন্সি বের হইছে 1/RI/CI। ওকে, তো এইটুকু বুঝতে পারলেই হবে। তোমরা কোথায় আছো? রাস্তাঘাটে নাকি হলে স্যার, হলে। হলে? হলেই তো থাকার কথা, গরমের জন্য ছুটি দিছে, তো রাস্তাঘাটে বসে থাকার জন্য না, নাকি? তো তোমাদের আর আর কিছু পড়াবো না। অবশ্যই আমি একটা কাজ দিব এবং যেটার উপর বেসিস করে আমি অ্যাটেন্ডেন্স নিব। এখানে আর অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। সেটা হচ্ছে এই যে আমি যা পড়াইলাম, অ্যাক্টিভ লো পাস ফিল্টার এবং অ্যাক্টিভ হাই পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি বের করে আমাকে বিএলসিতে যারা যারা সাবমিট করবে ক্লাস টাইমের ভিতরে তাদেরকেই শুধুমাত্র আমি অ্যাটেন্ডেন্স এখান থেকে দিব। ওকে, স্যার এখনই স্যার? এখনই, অবশ্যই এখনই। এটা তো ক্লাস। ওকে, তোমার রুমে থাকার কথা, তোমার সামনে বই খাতা থাকার কথা, তোমার সামনে মানে অনলাইন, যেহেতু অবশ্যই অনলাইন ডিভাইস থাকার কথা। তো অবশ্যই এখনই। ওকে, এবং ক্লাস টাইমের ভিতরে আরো 45 মিনিট আমাদের সময় আছে, 40 মিনিটের মতো সময় আছে ক্লাস টাইম। তোমাদের জন্য কাজ হচ্ছে এই যে অ্যাক্টিভ লো পাস ফিল্টার যে সার্কিট, এই সার্কিট থেকে আমরা কিভাবে ট্রান্সফার ফাংশন বের করে কিভাবে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি এবং গেইন বের করতে পারি সেটা ডিটেল ক্যালকুলেশন করে আমাকে জমা দিবে। এবং অ্যাক্টিভ হাই পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রান্সফার ফাংশন বের করে গেইন বের করে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে পারি সেটা আমাকে করে ডিটেলসে ক্যালকুলেশন করে, এখানে যা যেভাবে আছে সেভাবে না, তোমাদের মতো করে ডিটেলসে ক্যালকুলেশন করে আমাকে এই যে বিএলসিতে আমি স্লট খুলে দিচ্ছি, এখনই জমা দিবে। ওকে, এবং আমি এখান থেকেই নিয়ে নিব, এখান থেকে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। স্যার একটা কথা ছিল স্যার। ওকে, তোমরা তাহলে এটা স্ক্রিনশট নিয়ে কাজ শুরু করো, আমি বিএলসিতে এটা ওপেন করে দিচ্ছি।
স্যার আমরা স্যার অ্যাক্টিভ ফিল্টারে কি স্যার অপেম শুধু ইউজ করব? হ্যাঁ, অ্যাক্টিভ ফিল্টার বানাইতে স্যার আমরা কি শুধু অপেম ইউজ করি? অপেমের জায়গায় আমরা 555 টাইমার ব্যবহার করতে পারি, আমরা বিজিটি ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের অপেম সবচেয়ে সুবিধাজনক। ওকে, এখানে সাধারণত 555 টাইমারটা ব্যবহার করা যায়। ওকে, বাট এটা বেশি এফিসিয়েন্ট। স্যার অপেমটা স্যার ব্যবহার করার কারণ স্যার এখানে স্যার হ্যাঁ, স্যার অপেমটা ব্যবহার করার কারণ হলো স্যার অপেমের গেইন স্যার এবং স্যার যে অ্যাকুরেসি স্যার অনেক সুন্দর আছে সেজন্য নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। অপেমটাই এত জনপ্রিয় হওয়ার কারণই এটা। মেইন কারণ হচ্ছে অপেম নয়েজ ক্যান্সেল করতে পারে। কেন নয়েজ ক্যান্সেল করতে পারে এটার ব্যাখ্যা আমরা দিছি। কারণ এটার ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই। ওকে, ইনফাইনাইটের কাছাকাছি। ওকে, এরপরে অপেমের গেইন কিন্তু অনেক হাই, ইনফাইনাইট গেইন কিন্তু। ওকে, কারণ আমরা দেখছি না ওপেন লুপ অবস্থায় অপেমের ইনপুটে সামান্য কিছু একটা সিগন্যাল পাওয়ার সাথে সাথে আউটপুট ভিসিসি দেখায়, তাই না? তার মানে ইনফাইনাইট গেইন, এবং এটার অ্যাকুরেসি ইজ ভেরি হাই। সো এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস গুলোতে, এবং অপেন তো খুবই মানে লো প্রাইস। ওকে, লো প্রাইস আইসি, ঠিক আছে। স্যার আর ফিল্টার তো খুবই মানে কি বলবো, নেসেসারি একটা ইয়া ইলেকট্রনিক ডিভাইস। সব কিছুতেই মধ্যে ফিল্টার থাকে। হ্যাঁ, খুব লো প্রাইস রেডিও বলো, লো প্রাইস বিভিন্ন ধরনের রিসিভার বলো, লো প্রাইস টেলিভিশন বলো, ওকে, সব জায়গাতেই ফিল্টার ব্যবহার করতে হয়। ওকে, এই কারণে এটা কমপ্লেক্স ডিভাইস না বানায় অপেম বা 555 টাইমার, যেগুলো খুব লো প্রাইস মানে আইসি আর কি, সেগুলো দিয়েই ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো কাজটা কি? এই লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি এবং গেইন বের করে বিএলসি তে সাবমিট করো এখনই। এখানে আর অ্যাটেন্ডেন্স দিতে হবে না, আমি স্লট ওপেন করে দিচ্ছি।